আসসালামু আলাইকুম। আমি আতিফা হাসান অর্পিতা, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে 2য় বর্ষের ছাত্রী। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জুলজি ফার্স্ট চ্যাপ্টার, অর্থাৎ প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এই চ্যাপ্টারটা যখন পড়তে যাব, এই চ্যাপ্টারের মধ্যে মেইন পড়া যদি বলি, যেটা সিকিউর জন্য 3 মার্ক বা 4 মার্কের কোশ্চেন খুব আসে, সেটা হচ্ছে বিভিন্ন পর্ব বা উপপর্ব অথবা ক্লাস সুপার ক্লাসে আমরা দেখবো যে অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে। প্রত্যেকটা পর্বেরই এরকম হচ্ছে কিছু না কিছু বৈশিষ্ট্য দেওয়া। মূলত এই বৈশিষ্ট্যগুলো থেকে যেমন এমসিকিউ আসে, তার পাশাপাশি হচ্ছে কি সিকিউতে 3 মার্ক 4 মার্কের কোশ্চেন এগুলি মূলত দেওয়া হয়। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি প্রথম যে পর্ব বইয়ের মধ্যে দেওয়া আছে পরীক্ষাটা, সেটা নিয়ে একটু আমরা আলোচনা করবো। তার আগে সেটা শুরু করার আগে আমরা বলি, এই যে আমাদের প্রাণী জগৎ, এই প্রাণী জগতের শ্রেণীবিন্যাসটাকে মূলত হচ্ছে দুইটা ভাগে আমরা ভাগ করি। পর্বের কথা যদি আমরা বলি, যে টোটাল দুইটা পর্ব হচ্ছে আমরা ভাগ করি। একটা হচ্ছে আমাদের মেজর পর্ব, আর একটা হচ্ছে কি আমাদের মাইনর পর্ব। মেজর পর্ব বা আমরা এটাকে বলতে পারি প্রধান পর্ব, অথবা আরেকটা যেটা বললাম যে মাইনর পর্ব বা গৌণ পর্ব। তো টোটাল পর্বের সংখ্যা হচ্ছে কি 33টা। এই যে 33টা পর্ব, সেই 33টা পর্বের মধ্যে কিছু পর্বকে আমরা মেজর পর্ব বলছি, আর কিছু পর্ব হচ্ছে আমরা মাইনর বা গৌণ পর্ব বলছি। এখন কেন আমরা কিছু পর্বকে মেজর বলছি আর কিছু পর্বকে আমরা গৌণ বলছি? সাধারণত যে সকল পর্বের মধ্যে প্রজাতির সংখ্যা অনেক বেশি এবং ওই প্রজাতি বাস্তুতন্ত্রের মধ্যে ভূমিকা খুব বেশি রাখতে পারে, তাদেরকে আমরা বলবো, বা সে সকল পর্বগুলোকে আমরা হচ্ছে কি মেজর পর্বের আওতায় নিয়ে আসতেছি। আর বাদ বাকি যে পর্বগুলো থাকে, যাদের মধ্যে প্রজাতির সংখ্যা কম এবং যারা হচ্ছে গিয়ে বাস্তুতন্ত্রের তেমন একটা ভূমিকা রাখে না, সেই সকল পর্বগুলোকে আমরা গৌণ পর্ব বা মাইনর পর্বে অন্তর্ভুক্ত করছি। তাহলে আমরা বললাম যে টোটাল পর্বের সংখ্যা 33টা, যার মধ্যে কিছু মেজর পর্ব, কিছু হচ্ছে মাইনর পর্ব। কেন মেজর পর্ব বলা হয় এবং কেন মাইনর পর্ব বলা হয় সেটাও আমরা দেখলাম। এখন আমরা দেখবো যে মেজর পর্ব কয়টা আর মাইনর পর্ব কয়টা। টোটাল 33টা পর্বের মধ্যে 9টা পর্ব হচ্ছে আমাদের মেজর পর্ব, আর বাকি যে পর্বগুলো সেগুলো হচ্ছে গৌণ পর্ব বা মাইনর পর্ব। তাহলে আমরা টোটাল মেজর পর্বের মধ্যে পেয়ে গেলাম 8টা পর্ব। এই 9টা পর্ব, এই 9টা পর্বের মধ্যে আমরা আবার দেখবো যে কর্ডেট বা নন কর্ডেটের উপর ভিত্তি করে একটা আমরা ভাগ করতেছি। যে 9টা পর্বের মধ্যে 8টা হচ্ছে নন কর্ডেটা এবং একটা হচ্ছে আমাদের কর্ডেটা। এখন কথা হচ্ছে কি, নন কর্ডাটা কি আর কর্ডাটা কি, বা কিসের উপর ভিত্তি করে আমরা তাদেরকে নন কর্ডেট বলছি বা কর্ডেট বলছি? সাধারণত নটোকর্ডা নামক একটা গঠন শরীরে দেখা যায়, যেটা ভ্রূণ অবস্থায় থাকতে পারে অথবা সারা জীবনই হচ্ছে কি দেহের মধ্যে থাকতে পারে। জিনিসটা হচ্ছে কারণ একটা দণ্ডাকার স্থিতিস্থাপক একটা নিরেট একটা জিনিস নটোকর্ড। এই নটোকর্ডের উপস্থিতির উপর ভিত্তি করেই আমরা এক ভাগে বলছি যে কর্ডে যাদের মধ্যে নটোকর্ড থাকবে তাদেরকে বলছি কর্ডে, এবং যাদের মধ্যে নটোকর্ডটা থাকবে না তাদেরকে আমরা বলছি নন কর্ডেড। তাহলে আমরা বললাম আর টোটাল 9টা পর্ব যারা হচ্ছে আমাদের মেজর পর্ব, এই 9টা পর্বকে আমরা দুটা ভাগে ভাগ করে ফেলতেছি। একটা হচ্ছে নন কর্ডেট এবং একটা হচ্ছে আমাদের কর্ডেট। নন কর্ডেট হচ্ছে 8টা পর্ব, কর্ডেট হচ্ছে একটা পর্ব। কেন আমরা নন কর্ডেট আর কর্ডেট বলছি? নটোকর্ড নামক একটা গঠনে বা একটা নিরেট স্থিতিস্থাপক একটা গঠনের উপর ভিত্তি করে, এর উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে আমরা এই কর্ডেট আর নন কর্ডেট বলে থাকি। যাদের মধ্যে নটোকর্ড নেই তাদেরকে আমরা বলি নন কর্ডেট, যেটা হচ্ছে টোটাল 8টা পর্ব। আর যাদের মধ্যে নটোকর্ড আছে তাদেরকে আমরা বলছি কর্ডেট, যেটা হচ্ছে আমাদের একটা পর্ব। তাহলে এই হচ্ছে আমাদের একদম প্রথম বেসিক কথাবার্তা ডিটেলসে যাওয়ার আগে। তাহলে এই যে আমরা বলছি যে আমাদের 8টা পর্ব যারা হচ্ছে নন কর্ডেট, সেই 8টা পর্বেরই প্রথম যে পর্ব সেটা হচ্ছে আমাদের পর্ব 1, বা আমরা যেটাকে বলি হচ্ছে কি পরিফেরা। তাহলে এখন আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে পরিফেরা নিয়ে পড়বো। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রথম যে পর্ব ফাইলাম 1 পরিফেরা। তাহলে আমরা দেখি যে পরিফেরা সম্পর্কে জেনে আসি একটু। পরিফেরা, যার মধ্যে আমরা পেয়েছি ফেরা। এই ফেরা কথাটার মানে হচ্ছে গিয়ে বহনকারী। ফেরা শব্দটার মানে হচ্ছে গিয়ে বহন করা। আর পরি এই শব্দটার মানে হচ্ছে গিয়ে পোর বা ছিদ্র। অর্থাৎ যে সকল প্রাণীর মধ্যে পোর বা ছিদ্র থাকে সে সকল প্রাণীগুলোকে আমরা বলি পরিফেরা বা ছিদ্রাল প্রাণী। তাহলে প্রথম পর্বের নাম হচ্ছে আমাদের পরিফেরা, বা এটার আরেকটা নাম হচ্ছে ছিদ্রাল প্রাণী। আচ্ছা, এখানে সংক্ষিপ্ত পরিচিতির মধ্যে বলা আছে তাদের দেহের মধ্যে অসংখ্য ছিদ্র থাকে, যার জন্য এদেরকে আমরা বলে হচ্ছে কি ছিদ্রাল প্রাণী। এবং এরা আরো একটা প্রাণী নামে পরিচিত, সেটা হচ্ছে স্পঞ্জ। তাহলে পরিফেরা পর্বের অলরেডি আমরা দুইটা নাম পেয়ে গেলাম, একটা হচ্ছে ছিদ্রাল প্রাণী, একটা হচ্ছে স্পঞ্জ। আমার যদি পরীক্ষার কোশ্চেনে আসে এমসিকিউ হিসেবে যে নিচের কোনটিকে ছিদ্রাল প্রাণী বলা হয় অথবা নিচের কোনটি স্পঞ্জ হিসেবে পরিচিত, তাহলে আসলে কি আমরা সেটা অ্যান্সার করতে পারবো। পরিফেরা পর্বেরই
প্রাণীদের আরেকটা নাম হচ্ছে কি ছিদ্রাল প্রাণী, কারণ তাদের দেহের মধ্যে অসংখ্য ছিদ্র থাকে। এবং এরা আবার একটা নামে পরিচিত, সেটা হচ্ছে স্পঞ্জ। যখন আমরা উদাহরণ দেখবো তখন আমরা দেখবো যে মিঠা পানির স্পঞ্জ অথবা লাল স্পঞ্জ, বিভিন্ন ধরনের স্পঞ্জ হচ্ছে কি এই পর্বের অন্তর্ভুক্ত, যার জন্য আমরা এদেরকে স্পঞ্জ নামে চিনে থাকি। এবার আসি তাদের বৈশিষ্ট্য, অর্থাৎ এই পরিফেরা পর্বের প্রাণীদের মধ্যে কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো। প্রথমে বলা হচ্ছে এরা কোষীয় মাত্রা গঠন বিশিষ্ট প্রাণী, অর্থাৎ এদের দেহ যদি আমরা দেখি এদের দেহের মধ্যে শুধুমাত্র কয়েকটা কোষ থাকবে। তাহলে এখানে বলা হচ্ছে দেহে অসংখ্য কোষে নির্মিত হলেও কোষগুলো টিস্যু গঠন করে না, তার মানে শুধুমাত্র কিছু কোষ থাকবে যে কোষগুলো বিভিন্ন কাজ করবে, কিন্তু এই কোষগুলো একসাথে কোনো টিস্যু গঠন করবে না। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে বলা হচ্ছে যে দেহ প্রাচীরের বাইরের দিকে পিরাকোডার্ম ও ভেতরের দিকে কোয়ানোডার্ম নামক দুটি কোষ স্তরে বিন্যস্ত থাকে। স্তর দুটির মাঝে মেসোহিল নামক জেলাটিনাস প্রোটিন মাতৃকা বিভিন্ন ধরনের অ্যামিবোসাইট ও কঙ্কাল বস্তু ধারণ করে। তাহলে সেকেন্ড পয়েন্টে কি বলা হলো, এই ধরনের প্রাণীর অর্থাৎ পরিফেরা পর্বের প্রাণীগুলো দুইটা স্তর থাকে দেহ প্রাচীরে, একটা বাইরের দিকে স্তর, একটা ভেতরের দিকে স্তর। বাইরের যে স্তর সেটাকে আমরা বলি পিনাকোডার্ম, আর ভেতরের যে স্তর সেটাকে আমরা বলি কোয়ানোডার্ম। এই দুটো স্তরের মাঝে মেসোহিল নামক একটা জিলাটিনাস, যেটা হচ্ছে জেলির মতো একটা বস্তু থাকে, যেই বস্তুটার মধ্যে আমাদের বিভিন্ন ধরনের কণিকা থাকবে, যার মধ্যে একটা হচ্ছে অ্যামিবোসাইট এবং কিছু কঙ্কাল বস্তু থাকবে। থার্ড পয়েন্টে বলা হচ্ছে এদের দেহ প্রাচীরে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। কিছুক্ষণ আগে আমরা বলে আসলাম যে পরিফেরা পর্বের আরেকটা নামই হচ্ছে কি ছিদ্রের প্রাণী, অর্থাৎ তাদের দেহের মধ্যে অসংখ্য ছিদ্র থাকবে। এই যে ছিদ্রগুলো থাকবে সেই ছিদ্রগুলোর নামই হচ্ছে কি অস্টিয়া। তাহলে এখানে এটা বলা হচ্ছে যে দেহ প্রাচীরে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে দেহের সংবহন তন্ত্রের বিকল্প হিসেবে পানি প্রবাহের জন্য বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র দেখা যায়। যে নালীতন্ত্র, এটা আরেকটা নাম হচ্ছে কি আমাদের ক্যানাল সিস্টেম। এবং এই যে অস্টিয়াপথ মানে যে ছিদ্রটা আমরা দেখতে পাচ্ছি সেই ছিদ্র দিয়ে হচ্ছে কি নালীটার মধ্য দিয়ে পানি স্রোতের মাধ্যমে খাদ্য, অক্সিজেন এবং শুক্রাণু দেহভ্যন্তরে প্রবেশ করে। আচ্ছা, এই প্রসঙ্গে আমরা বলে রাখি যে আমরা যে পড়ছি এটা হচ্ছে নলকর, এবং নলকর্দের মধ্যে প্রথম পর্ব হচ্ছে কি এই পরিফেরা। খুব সহজে যদি আমরা একটু মনে রাখতে চাই, যত আমরা পর্ব 1 থেকে পর্ব 2, পর্ব 3, পর্ব 4, পর্ব 5, যত আমরা হচ্ছে গিয়ে পর্ব ধীরে ধীরে আমাদের পর্ব সংখ্যা বাড়বে, তত হচ্ছে গিয়ে তার উন্নত বৈশিষ্ট্যটা বাড়বে। অর্থাৎ যত আমরা নিচের দিকে আসবো তার মধ্যে অনুন্নত বৈশিষ্ট্য বেশি থাকবে, যত আমরা উপরের দিকে যাব, উপরের পর্বগুলোর দিকে যাব, তত হচ্ছে আমাদের উন্নত বৈশিষ্ট্যটা আসবে। যেমন পর্ব 1-এ আমার একদম অনুন্নত বৈশিষ্ট্যগুলো থাকবে পর্ব 1-এর মধ্যে, পরিফেরার মধ্যে। আবার যদি ঠিক তার পরের পর্বতে আমরা যাই মিডারিয়া, সেখানে আবার এই পরিফেরার তুলনায় কিছু উন্নত বৈশিষ্ট্য দেখতে পাবো। নিডেরিয়ার পরবর্তী যে পর্ব প্লাটিহেল মিনথেস, যেটা হচ্ছে পর্ব 3, সেখানে আবার আমরা নিডেরিয়ার তুলনায় কিছু উন্নত বৈশিষ্ট্য দেখতে পাবো। তাহলে এই যে আমাদের পরিফেরা একদম প্রথম যে পর্ব, তাহলে আমরা ধরে নিতে পারি যে এই পর্ব পরিফেরা, এখানে আমাদের একদম অনুন্নত বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি বিদ্যমান থাকে। যার মধ্যে একটা অনুন্নত বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, এখানে কোনো সংবহন তন্ত্র থাকবে না। সেটা হতে পারে রক্ত সংবহন তন্ত্র। এখানে যে রক্ত সংবহন তন্ত্র বা এরকম কোনো সংবহন তন্ত্র সিস্টেম নেই, যে সিস্টেমের বিকল্প হিসেবে একটা আমরা পাবো সেটা হচ্ছে নালীতন্ত্র বা ক্যানাল সিস্টেম। এই নালীতন্ত্রের কাজটা কি, এই যে আমাদের বাইরে অস্ট্রিয়া থাকবে, সেই অস্ট্রিয়া দিয়ে পানি স্রোতের মাধ্যমে খাবার, অক্সিজেন কিংবা শুক্রাণু হচ্ছে কি এই ক্যানাল সিস্টেম দিয়ে ভেতরে প্রবেশ করবে, দেহের ভেতরে প্রবেশ করবে। তাহলে এই কথাটি আমাদের 4 নম্বর পয়েন্টে বলা আছে। তারপর সেই 5 নম্বরে বলা হচ্ছে স্পিকো নামক অসংখ্য চুনময় ক্ষুদ্র কাঁটা অথবা স্পঞ্জিক নামক এক ধরনের জৈব তন্তু হচ্ছে কি দেহের কাঠামো গঠন করে। বাইরে আমরা এরকম কিছু স্পিকো নামক ক্ষুদ্র কাঁটা দেখতে পাবো অথবা কিছু স্পঞ্জিন দেখতে পাবো। তারপর আসে 6 নম্বরে বলা হচ্ছে অন্তঃপ্রাচীরে কোয়ানোসাইট নামে বিশেষ ফ্লাজেলা যুক্ত কোষ পরিবেষ্টিত এক বা একাধিক প্রকোষ্ঠ আছে। প্রকোষ্ঠগুলো হচ্ছে নালীতন্ত্রে মুক্ত। কিছুক্ষণ আগে আমরা দেখে আসছিলাম যে তার দেহপ্রাচীর দুইটা স্তর, একটা হচ্ছে বাইরের দিকে যেটাকে আমরা বলতেছি পিনাকোডার্ম, আর একটা হচ্ছে ভেতরের দিকের স্তর যেটাকে আমরা বলছি কোয়ানোডার্ম। এই যে আমাদের কোয়ানোডার্ম ভেতরের যে স্তর, এই কোয়ানোডার্মটা গঠিত হয় কিছু কোষ দ্বারা, যে কোষগুলোকে আমরা বলি কোয়ানোসাইট। এই কথাটা এখানে বলতেছে যে অন্তঃপ্রাচীরে কোয়ানোসাইট নামক বিশেষ ফ্লাজেলা যুক্ত কিছু কোষ থাকে, যে কোষগুলো দ্বারা কিছু প্রকোষ্ঠ তৈরি হয়, এবং এই প্রকোষ্ঠগুলো হচ্ছে কি এই নালীতন্ত্রে মুক্ত হয়। 7 নম্বরে বলা আছে নালীতন্ত্র দেহের ভিতরে অবস্থিত স্পন্ডোসিস নামক একটি প্রশস্ত গহ্বরে মিলিত হবে এবং শীর্ষ প্রান্তে অস্কুলাম নামে একটি বড় প্রান্তিক ছিদ্রপথে দেহের বাইরে উন্মুক্ত হয়। 8 নম্বর যে দেহের পূর্ণাঙ্গ পানিটা হচ্ছে নিশ্চল হবে, এবং যেহেতু তারা নিশ্চল অর্থাৎ তারা চলাফেরা করবে এক্সারসাইজ, কোনো না কোনো কিছুর সাথে তারা হচ্ছে কি স্থায়ীভাবে অ্যাটাচ থাকবে। এবং 9 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে তাদের সঞ্চরণশীল জীবনচক্রে এমফিপ্লাস্টুলা ও প্যারেনকেমা লার্ভা দশা বিদ্যমান থাকে। তাহলে এই হচ্ছে পরিফেরা পর্বের কিছু বৈশিষ্ট্য। এখন আমরা এই বৈশিষ্ট্যগুলো কিছু কঠিন লাগতে পারে, কিছু ওয়ার্ড যেমন আমরা দেখতেছি পিরাকোডার্ম, কোয়ানোডার্ম, তারপর কোয়ানোসাইট, স্পঞ্জোসি, অস্কুলাম।
স্বাভাবিকভাবেই ওয়ার্ডগুলো একটু নতুন, বিশেষত যারা এখন ইন্টার ফার্স্ট ইয়ারে আছে তাদের জন্য। এই জিনিসগুলো একটু বোঝার জন্য আমরা একটা ছবি দেখে আসি, তাহলে একটু ক্লিয়ার হবে। এই হচ্ছে আমাদের পরিফেরা পর্বের একটা প্রাণীর ছবি। এই ছবিতে আমরা দেখবো এই যে আমাদের কর্নোসাইট বা পিনাকোডার্ম এবং হচ্ছে যে আমরা কোনোডার্মিক নামক কয়েকটি স্তরের কথা বলছি, সেগুলো আমরা একটু ছবিতে দেখবো। এটা হচ্ছে আমাদের সেই পরিফেরা পর্বের প্রাণীটার ছবি। সেটাকে যদি আমরা একটু এই যে বাইরের যে স্তরটা আমরা দেখছি, এই যে স্তরটা, সেটাকে আমরা একটু জুম করে যদি আমরা দেখি, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই জুম করা সেই ছবিটা। আচ্ছা, প্রথম সেকেন্ড যে পয়েন্ট, সেই সেকেন্ড পয়েন্টে আমরা দুইটা লেয়ারের কথা বলে আসছিলাম। বাইরের দিকে একটা কথা বলছে, ভেতর দিকে একটা কথা বলছে। তাহলে বাইরের যে স্তর সেটা হচ্ছে আমাদের পিনাকোটা। এই হচ্ছে সে অরেঞ্জ কালার যে কোষগুলো আমরা দেখতে পাচ্ছি, এই কোষগুলোর নাম হচ্ছে কি পিনাকোসাইট। এই পিনাকোসাইট কোষগুলো দ্বারাই মূলত এই বাইরের স্তরটা তৈরি হয়, যেটাকে আমরা বলি পিনাকোটা। সেকেন্ড কথা বলা হচ্ছে ভেতর একটা স্তর থাকবে, যেটা নাম হচ্ছে কি কোয়ানোডার্ম। এবং এই কোয়ানোডার্ম, এই অংশটুকু হচ্ছে আমাদের কোয়ানোডার্ম, অর্থাৎ এই যে ইয়েলো ইয়েলো যে কালারটা আমরা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের কোয়ানোডার্ম। এটুকু পোর্শন হচ্ছে আমাদের কোয়ানোডার্ম। এবং এখানে যে কোষগুলো আমরা দেখতে পাচ্ছি সেই কোষগুলো হচ্ছে কোয়ানোসাইট নামে পরিচিত। এবং আমরা পড়ে আসছিলাম যে কোয়ানোসাইট নামে বিশেষ ফ্লাজেলা যুক্ত কোষ, অর্থাৎ এই কোষগুলোর মধ্যে আমাদের ফ্লাজেলা থাকে। আমরা যদি ছবিটা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো এই যে ফ্লাজেলার মতন গঠন হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে। তাহলে এই কথাটা এখানে একটা জায়গায় বলা আছে যে কোয়ানোসাইট নামক বিশেষ ফ্লাজেলা যুক্ত কোষ থাকে অন্তঃপ্রাচীর। তাহলে আমাদের বাইরে পিনাকোসাইট চলে গেল, পিনাকোডার্ম চলে গেল, এবং ভিতরে কোয়ানোডার্ম চলে গেল। এবং মাঝখানে আমরা বললাম যে একটা জেলির মতন অংশ থাকে, যেটাকে আমরা বলেছি কি মেসোহিল। সেই মেসোহিলের মধ্যে অ্যামিবোসাইট থাকে আর কিছু কঙ্কাল তন্তু বস্তু থাকে। তাহলে অ্যামিবোসাইট কোনটা? এই হচ্ছে আমাদের সেই অ্যামিবোসাইট। এটা একটা অ্যামিবোসাইট, এটা একটা অ্যামিবোসাইট, এটা একটা অ্যামিবোসাইট। এছাড়া আরো কিছু বস্তু এই মেসোহিল নামক পদার্থের মধ্যে থাকে। তাহলে এই যে আমরা অরেঞ্জ কালার পোর্শনটা দেখছি, এটা হচ্ছে বাইরে পিনাকোডার্ম। এই যে ইয়েলো কালার যে পোর্শনটা দেখছি সেটা হচ্ছে ভেতরে কোয়ানোডার্ম। এবং মাঝখানে যে হালকা একটা স্কাই কালার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেসোহিল নামক একটি স্তর, যেখানে আমরা অ্যামিবোসাইট দেখতে পেলাম এবং কিছু কঙ্কাল বস্তু থাকবে। তাহলে আশা রাখি এই পয়েন্টটা বুঝাই। তারপর আসি আমরা আরো কিছু আমরা কথা পেয়েছি যে এখানে স্পিকল নামক কিছু জিনিস থাকবে, স্পঞ্জিক নামক কিছু জিনিস থাকবে। তার আগে এখন এই ছবিটা আমরা একটু দেখি। এই ছবিটার মতো ঠিক যদি আমরা দেখি যে এগুলো হচ্ছে সেই কোয়ানোসাইটের ছবি। এবং এখানে আমরা এরকম ফ্লাজেলা দেখতে পাচ্ছি। মাঝখানে যে পোর্শন সেটা হচ্ছে মেসোহিল, যেটা একটা অরেঞ্জ কালার দিয়ে বোঝানো হচ্ছে। এবং একদম যে বাইরের যে লেয়ার রেড কালার মতন ছবিগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের পিনাকোটা, যেটা কিছুক্ষণ আগে আমরা একটু জুম করে দেখে আসলাম। আচ্ছা, তারপর আমরা বলে আসছি যে এদের দেহের মধ্যে অসংখ্য ছিদ্র থাকে বা অস্ট্রিয়া থাকে, যে অস্ট্রিয়াটা পথে হচ্ছে কি নালীতন্ত্রের মধ্যে প্রবেশ করে। আচ্ছা, এই যে আমরা ছিদ্রগুলো দেখতে পাচ্ছি পার্পল পার্পল কালারের যেগুলো, সেটাই হচ্ছে আমাদের ছিদ্র। এবং এখান থেকে অলরেডি দেখানো হচ্ছে যে পানি বের হচ্ছে বা পানি হচ্ছে ভিতরে প্রবেশ করতেছে। তাহলে এই হচ্ছে কি অস্ট্রিয়া, যে অস্ট্রিয়ার কথাটা আমরা বলি। আচ্ছা, তারপর আমরা একটা জায়গায় দেখবো যে এই যে আমাদের ফ্লাজেলের কথা বলা হচ্ছে, 7 নম্বর পয়েন্টে যদি আমরা দেখি যে কোনোসাইট নামক বিশেষ প্রাচীরজনিত কোষে পরিবেষ্টিত এক বা একাধিক কোষ থাকে, যে কোষগুলো হচ্ছে কি নালীতন্ত্রে এসে মুক্ত হয়। তাহলে এই হচ্ছে আমাদের কোনোসাইট, যারা হচ্ছে আমাদের প্লাজেলা যুক্ত এবং তার কিছু প্রকোষ্ঠ এসে মুক্ত হয়, যেটা হচ্ছে আমাদের নালীতন্ত্রে এসে মুক্ত হয়। তাহলে নালীতন্ত্র বা ক্যানাল সিস্টেম একটু আমরা দেখি। এটা হচ্ছে আমাদের অস্ট্রিয়া। এই হচ্ছে আমাদের সেই আরেকটা অস্ট্রিয়া, যে অস্ট্রিয়া থেকে এরকম পার্পল কালার একটা অংশ বের হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলছি নালীতন্ত্র বা ক্যানাল সিস্টেম। তাহলে আমার পানিটা যদি চিন্তা করি যে পানি প্রথমত অস্ট্রেলিয়া আসলো, তারপরে এরকম ক্যানাল সিস্টেম থাকবে, যে ক্যানাল সিস্টেম দিয়ে আমার মাঝখানে একটা গহ্বর আসবে, প্রশস্ত একটা গহ্বর। এই গহ্বরটাকে আমরা বলি স্পঞ্জোসিল। মাঝখানে যেটা আমরা দেখছি একদম বিশাল বড় যে একটা অংশ, এটাকে আমরা বলি হচ্ছে কি স্পঞ্জোসিল। এবং আরেকটা পয়েন্টে বলা হচ্ছে এই স্পঞ্জোসিল শীর্ষ প্রান্তে একটা যে অস্কুলাম নামক একটা ছিদ্র পথে বাইরে বের হয়ে আসে। তাহলে এই হচ্ছে কি সেই অস্কুলাম, এটা হচ্ছে আমাদের মাঝখানে স্পঞ্জোসিল। এবং এই যে পথে বের হয়ে যাচ্ছে পানিটা, এখানে একটা অ্যারো দ্বারা বোঝানো হচ্ছে এটাই হচ্ছে আমাদের অস্কুলাম। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল পরিসরের গঠন। আমরা বাইরের দিকে একটা লেয়ার দেখলাম, যেটা হচ্ছে আমরা বলছি পিনাকোডার্ম। মাঝখানে আমরা বলতেছি কোয়ানোডার্ম, যে কোয়ানোডার্মটা হচ্ছে কোয়ানোসাইট নামক কোষ দ্বারা গঠিত হয়। এই কোয়ানোসাইট গুলোর মধ্যে ফ্লাজেলা দেখতে পাবো। এবং তার মাঝখানে একটা স্তর থাকবে, যে স্তরগুলোর নাম হচ্ছে কি মেসোহিল নামক একটা জেলির মতো একটা স্তর থাকবে, যেখানে আমার অ্যামিবোসাইট থাকবে। এখানে এখানে এই যে এরকম স্কাই কালার দ্বারা অ্যামিবোসাইট কণিকাগুলোকে বোঝানো হচ্ছে।
আরেকটা জিনিস আমরা পড়ে আসছি যে স্পিকল থাকে। এই যে এখানে একদম ছোট্ট করে যদি আমরা একটু জুম করি তাহলে জিনিসটা বোঝা যাবে। একটা স্টার শেপের মতো এরকম কাটা কাটার মতো আমরা একটা স্পিকল এখানে দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের কাটার মতো একটা স্পিকল থাকে। এখানে একটা স্পিকল দেখা যাচ্ছে, এইদিকে আরো অসংখ্য স্পিকল আমরা দেখতে পাবো। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের স্পিকল আমরা দেখলাম, পিরাকোডার্ম দেখলাম, মেসোহিল দেখলাম, কোনোডার্ম দেখলাম এবং কোনোসাইট যে প্লাজেলা যুক্ত কোষ সেটা আমরা দেখলাম। তারপর আমরা দেখলাম যে তাদের দেহের মধ্যে অসংখ্য ছিদ্র থাকবে, যে ছিদ্রগুলোকে বলি আমরা অস্টিয়া। এবং এই ছিদ্র পথে পানি ভেতরে প্রবেশ করে, পানির সাথে অক্সিজেন থাকতে পারে, খাবার থাকতে পারে, শুক্রাণু থাকতে পারে, এবং আলটিমেটলি তারা হচ্ছে এই ক্যানাল সিস্টেমের মধ্যে দিয়ে যাবে। ক্যানাল সিস্টেম বা নালীতন্ত্র, এটার মধ্যে দিয়ে যে আসবে স্পঞ্জোসিলি, যেটা বলছি স্পঞ্জোসিলি নামক একটা প্রশস্ত গহ্বর থাকে। এবং আলটিমেটলি তারা হচ্ছে কি অস্কুলাম নামক একটা প্রান্তিক গহ্বর দিয়ে বা একটা ছোট ছিদ্রপথ দিয়ে হচ্ছে কি বাইরে বের হয়ে আসবে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল পরিফেরা বা ছিদ্রের প্রাণী গঠন, যেটা কিছুক্ষণ আগে আমরা বইয়ে বৈশিষ্ট্য আকারে দেখে আসছিলাম। এছাড়া কিছু কথা বলা আছে যে এরা হচ্ছে নিশ্চল প্রাণী, অর্থাৎ কোনো একটা বস্তুর সাথে তারা লেগে থাকে স্থায়ীভাবে, এবং তাদের জীবন দশায় কিছু লার্ভা দশা দেখা যায়, যার একটা নাম হচ্ছে কি অ্যাম্ফিপ্লাস্টোরা এবং আরেকটা হচ্ছে কি প্যারেন্টাইকুলা। তাহলে আশা রাখি তোমাদের এই টপিকটা নিয়ে, পরীক্ষাটা পর্বে যে বৈশিষ্ট্য নিয়ে কথাবার্তা বললাম, সেই টপিকটা নিয়ে তোমাদের যে কনসেপশন সেই কনসেপশন নিশ্চয়ই ইনশাল্লাহ ক্লিয়ার হয়েছে। তাহলে আজকের ক্লাস আমার এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।